أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফেমিনিজম সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। এর আগে একটি পর্বে আমরা জেনেছিলাম পরিবার সম্পর্কে নারীবাদের ধারণা কতটা নেতিবাচক সেই সম্পর্কে। সেখানে মূলত তাত্ত্বিক প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছিল। আর আজকের পর্বে আমরা জানব ইনশাআল্লাহ বাস্তব দৃষ্টান্তগুলো। ফেমিনিজম কিভাবে নারী পুরুষের দাম্পত্য জীবনকে তথা বিয়ের মাধ্যমে সৃষ্ট সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে, সংসার জীবনকে ধ্বংস করছে, সেই বিষয়গুলো আমরা জানব বাংলাদেশ ও বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে। কোনো রাগঢাক না রেখেই নারীবাদ সরাসরি পরিবার ব্যবস্থার নিন্দা করে। পরিবার নামক ব্যবস্থা, সেটাকে আমরা যে নামেই বলি না কেন, ঐতিহ্যগত ধর্মীয় বিধান কিংবা সামাজিক প্রতিষ্ঠান যাই বলি না কেন, এর বিরুদ্ধে নারীবাদ বিষোদগার করে। পরিবার তথা সংসারকে তারা বলে নারীর বন্দিশালা, স্বামীকে বলে পুরুষতন্ত্রের নিয়োগকৃত দারোয়ান, সংসার জীবন বা বিয়ে মানেই দাসত্ব, বিয়ে করলে একজন নারী নাকি পুরুষের সম্পত্তিতে পরিণত হয়, সন্তান মানেই নারীর উন্নতির পথে বাধা, শেকল, এমন ধারণা তারা দিনরাত প্রচার করছে। উদাহরণস্বরূপ নারীবাদের গ্র্যান্ডমাদার সিমন দ্য বিভুয়ার, তিনি বিয়ে বা ম্যারেজ সম্পর্কে বলেছিলেন এটি নাকি একটি কুৎসিত পুঁজিবাদী প্রতিষ্ঠান। তাই কোনোভাবে যদি পরিবার নামক ব্যবস্থার বিলুপ্তি ঘটানো যেত তাহলে সবচেয়ে বেশি খুশি হতো নারীবাদ। এই লক্ষ্যে নারীবাদ বিশ্বব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে, আর তারই বাস্তবতা দেখা যাচ্ছে বর্তমান পৃথিবীতে। মূলত 4টি পদ্ধতিতে নারীবাদ বিয়ে তথা দাম্পত্য জীবনকে ধ্বংস করে। 1 নম্বর, নেগেটিভ কন্ডিশনিং বা নেতিবাচক প্রচারণা, অর্থাৎ প্রোপাগান্ডার মাধ্যমে। যেমন ছোটবেলা থেকেই একজন মানুষ এসব কথা শুনতে শুনতে বড় হয় যে এই যুগে নাকি বিয়ের কোনো অর্থ নেই, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিয়ে নাকি নারীর জন্য ক্ষতিকর, নারীর উপর জুলুমের সিস্টেম, এগুলো নাকি পুরুষের বানানো সিস্টেম। বিয়ের মাধ্যমে নাকি একজন নারীর সমস্ত স্বপ্ন, স্বাদ, আহ্লাদ ধ্বংস হয়ে যায়, সে পরিণত হয় একজন পুরুষের দাসীতে। মোট কথা তারা বলে বর্তমান যুগে আর বিয়ের ধারণা চলে না, এগুলো অচল ধারণা, বিয়ে নাকি তার কার্যকারিতা বা উপযোগিতা হারিয়েছে। দ্বিতীয়ত, নারীবাদ বিয়ে তথা দাম্পত্য জীবনকে ধ্বংস করে দাম্পত্য সম্পর্কে নারী পুরুষের পারস্পরিক নির্ভরশীলতাকে ধ্বংস করার মাধ্যমে। দাম্পত্য সম্পর্কে নারী ও পুরুষ তথা স্বামী স্ত্রী একে অন্যের প্রতি সুনির্দিষ্ট পরিপূরক দায়িত্ব কর্তব্য পালন করে। নারী ও পুরুষের সুনির্দিষ্ট জেন্ডার রোল থাকে, ফেমিনিজম সেগুলোকে ধ্বংস করে দেয়। ট্র্যাডিশনাল মডেলে বা ঐতিহ্যবাহী সামাজিক ধর্মীয় সিস্টেমে বিয়ে করার মাধ্যমে একজন নারী ও একজন পুরুষ তথা একজন স্বামী স্ত্রী একে অন্যের উপরে নির্ভরশীল থাকে এবং এভাবেই তাদের পারস্পরিক বন্ধন টিকে থাকে, মজবুত থাকে। নারীবাদ এই পারস্পরিক নির্ভরশীলতাকে ধ্বংস করে দিয়ে নারী এবং পুরুষকে বানিয়ে দেয় একেবারে একে অন্যের সেম। ফলে এই সম্পর্কে কেউ কারো উপরে নির্ভরশীল থাকে না, সম্পর্ক হয় খুবই দুর্বল, যা যে কোনো তুচ্ছ কারণে ভেঙে যায়। পুরুষেরা স্ত্রীর কাছ থেকে খেদমত পায় না, স্বামী হিসেবে স্ত্রীর কাছ থেকে প্রাপ্য আনুগত্য পায় না। উদাহরণস্বরূপ বাংলাদেশের পুরুষদের তরফ থেকে তালাকের যে 2টি সর্বোচ্চ কারণ উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে স্ত্রী কথা শুনে না, অর্থাৎ আনুগত্য করতে চায় না, এবং বদমেজাজ, অর্থাৎ স্বামীর কোনো খেদমত করতে চায় না। আবার স্ত্রীদের তরফ থেকে তালাকের যে কারণগুলো উল্লেখ করা হচ্ছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে স্বামী সংসারের দায়িত্ব নিতে চায় না, অর্থাৎ পরিবারের সদস্যদের ভরণ পোষণ, খরচ দেওয়া, উপার্জন করা এগুলো করতে চায় না, স্ত্রীকে সুরক্ষা দিতে চায় না। কিভাবে নারীবাদ স্বামী স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতাগুলোকে ধ্বংস করে দেয় এই সম্পর্কে আজকের পর্বেই আরেকটু পরে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তৃতীয় পদ্ধতি, নারীবাদ বিয়ে তথা দাম্পত্য জীবনকে ধ্বংস করে নারীর হাইপারগ্যামি
চাহিদা পূরণ করতে না দিয়ে। এই হাইপারগ্যামি কী জিনিস? সংক্ষেপে হাইপারগ্যামি হচ্ছে নিজের তুলনায় যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিক দিক থেকে উঁচু অবস্থানে থাকে এমন জীবনসঙ্গীকে পাওয়ার ইচ্ছা। নারীরা সহজাতভাবেই এমন পাত্র পেতে চায় যে তার তুলনায় অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে কিংবা শারীরিক দিক থেকে অধিক শক্তিশালী হবে। আবার পুরুষদের তরফ থেকে বিষয়টি এমন নয়। পুরুষদের হাইপারগ্যামি হচ্ছে পুরুষেরা সহজাতভাবেই এমন পাত্রী পেতে চায় যারা তার থেকে বয়সে কম হবে এবং শারীরিকভাবে সুন্দরী ও আকর্ষণীয় হবে। এক্ষেত্রে পাত্রী অর্থনৈতিকভাবে কিংবা সামাজিক অবস্থানের দিক থেকে পুরুষের থেকে শক্তিশালী হওয়া পুরুষদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বর্তমানে নারীবাদের তৈরিকৃত মডেলে কেন নারীরা তাদের হাইপারগ্যামির চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে এবং এর ফলশ্রুতিতে দাম্পত্য সম্পর্ক কেন সুখী হচ্ছে না, কেন টিকছে না কিংবা কেন ভেঙে যাচ্ছে, এই সম্পর্কে আজকের পর্বেই আমরা জানব ইনশাআল্লাহ। চতুর্থ পদ্ধতি, নারীবাদ বিয়ে তথা দাম্পত্য জীবনকে ধ্বংস করে ডিভোর্সকে নর্মালাইজ করার মাধ্যমে অথবা ক্ষেত্র বিশেষে উৎসাহিত করার মাধ্যমে। তাদের বই পুস্তক, লেখালেখি, সাহিত্য রচনা এবং নারীবাদের চিন্তা চেতনার যারা ধারক বাহক, সেই কালচারাল এলিট গোষ্ঠী বা প্রভাবশালী গোষ্ঠী বিবাহ বিচ্ছেদের বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে যেন কোনো নারী তার স্বামীকে নয় বরং পুরুষতন্ত্রকে তালাক দিচ্ছে, অথবা যেন সে পুরুষতন্ত্রের তৈরিকৃত মডেলকে তালাক দিচ্ছে। বর্তমানে নারীবাদের সৃষ্ট সমাজ ব্যবস্থায় নারীদেরকে এত বেশি ডিভোর্সের জন্য উৎসাহিত করা হয় এবং তাদের জন্য এত বেশি ইনসেন্টিভ বা প্রলোভন রাখা হয়েছে যে সেগুলো গ্রহণ না করে সংসার জীবন চালিয়ে যাওয়াটাই অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই সম্পর্কেও আলাপ আজকের পর্বে ইনশাআল্লাহ আসতে যাচ্ছে। সুতরাং এতক্ষণ শুনলেন হাইলাইটস বা নির্বাচিত অংশ, আর এবারে আমরা প্রবেশ করতে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। হয়তো ভাবছেন যে আমি একজন ভাগ্যবান মানুষ, আমার জীবনে ফেমিনিজমের কোনো প্রভাব নেই। হয়তো আপনার কথাটি পুরোপুরি সঠিক নয়। আগুনে পুড়ে না গেলেও আগুনের উত্তাপ ঠিকই লাগছে আপনার গায়ে। উদাহরণস্বরূপ, রিবা, ইন্টারেস্ট, ইউজারি বা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, তেমনইভাবে নারীবাদ ও তার কুপ্রভাব ছড়িয়ে গেছে সারা বিশ্বে। যে কয়টি উপায়ে সমাজের সবাই কমবেশি ফেমিনিজম দ্বারা আক্রান্ত এবং প্রভাবিত, তার মধ্যে সবচেয়ে দৃশ্যমান একটি বিষয় হচ্ছে নারী এবং পুরুষের বিয়ের বয়স পিছিয়ে যাওয়া। মাত্র 50-60 বছর আগেই বিশ্বব্যাপী ফেমিনিজমের উত্থানের পর নারী এবং পুরুষের বিয়ের বয়স কতটা পিছিয়েছে। 1970 সালের দিকে পশ্চিমে, যেমন আমেরিকাতে, একজন পুরুষের বিয়ের গড় বয়স ছিল 23 বছর, যেটা পিছিয়ে বর্তমানে দাঁড়িয়েছে 30 বছরে। 70 সালের দিকে মেয়েদের বিয়ের গড় বয়স ছিল 20 বছর, বর্তমানে যেটা দাঁড়িয়েছে 28 বছরে। উল্লেখ্য, এটা হচ্ছে গড় বয়স, কাজেই অনেকে এর থেকে কম কিংবা বেশি বয়সে বিয়ে করছে। ইউরোপের দেশগুলোতে, যেমন ইংল্যান্ডে, অনেক পুরুষই বিয়ে করছে 40 বছর বয়সে আর মেয়েরা বিয়ে করছে 35 বছর বয়সে। 90% মুসলিমের দেশ এবং কথিত রক্ষণশীল সমাজ বলে পরিচিত আমাদের দেশেও দেখা যাচ্ছে একই চিত্র। 1974 সালের আদমশুমারি অনুসারে এই দেশের অধিকাংশ পুরুষের বিয়ে হতো 20 থেকে 24 বছর বয়সের মধ্যে, প্রায় 97%। আর বর্তমানে বা 2011 সালের আদমশুমারি অনুসারে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে মাত্র 30% পুরুষ বিয়ে করছে। আমাদের দেশেও পুরুষদের বিয়ের গড় বয়স পিছিয়ে গেছে। 25 থেকে 29 বছর বয়সের মধ্যে অধিকাংশ পুরুষ বা 70% পুরুষ বিয়ে করছে। নারীদের ক্ষেত্রেও একই রকম চিত্র। 74 সালের আদমশুমারি অনুসারে এদেশের অধিকাংশ নারীর বিয়ে হতো 15 থেকে 19 বছর বয়সের মধ্যে, প্রায় 75%। আর বর্তমানে বা 2011 সালের আদমশুমারি অনুসারে 15 থেকে 19 বছরের মধ্যে বিবাহিত নারীর সংখ্যা মাত্র 33%। বর্তমানে অধিকাংশ নারীর বিয়ে হচ্ছে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে, প্রায় 84% নারী এই বয়সে বিয়ে করছে। সুতরাং প্রশ্ন জাগতেই পারে, আমি আপনি যদি নিজেকে ফেমিনিজমের প্রভাব থেকে মুক্ত মনে করি, তাহলে মাত্র 50-60 বছরে কি এমন পরিবর্তন হলো যে বিশ্বব্যাপী নারী পুরুষের বিয়ের বয়স এতটা পিছিয়ে গেল? আর কেউ যদি আরও আগের কথা চিন্তা করেন, অর্থাৎ 100 বছর আগে, তখন তো আরও কম বয়সে নারী পুরুষের বিয়ে হতো। বিশ্বব্যাপী 14 বছরের মধ্যেই মেয়েদের বিয়ে হয়ে যেত, পুরুষদেরও বিয়ে হতো 20 বছর বয়সের নিচে।
সুতরাং এই যে নারী পুরুষের বিয়ের বয়স পিছিয়ে যাওয়া বা দেরিতে বিয়ে করা, এটি একটি বিশ্বজনীন বিষয়ে পরিণত হয়েছে, যার পেছনে রয়েছে নারীবাদী আন্দোলনের বিরাট ভূমিকা। এখানে আরও কিছু বিষয় উল্লেখ্য। বিয়ে পিছিয়ে গেলেও নারী পুরুষের শারীরিক সম্পর্ক কিন্তু বন্ধ থাকছে না। আগে যে বয়সে একজন নারী বা পুরুষ বিয়ে করত, এখন সেই একই বয়সে অর্থাৎ স্কুল পড়ুয়া বয়স থেকেই তারা এখন শারীরিক সম্পর্ক স্থাপন করছে, লিভ টুগেদার করছে। কথিত কনসেন্ট বা পারস্পরিক সম্মতির মাধ্যমে যৌন সম্পর্ক বা জিনার সম্পর্ক চতুর্দিকে সয়লাভ হয়ে যাচ্ছে। এভাবে সম্পর্ক করছে ঠিকই, কিন্তু বিয়ে করছে না, পরিবার বা পারিবারিক জীবন গঠন হচ্ছে না। অনেকেই আবার বলে যে একেবারে অজানা অচেনা একটা মানুষকে কিভাবে বিয়ে করি। এই অজুহাত দিয়ে 10-12 বছর ধরে ডেটিং করে যাচ্ছে, জিনার সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এরপর আবার দেখা যাচ্ছে এতগুলো বছর ধরে চেনা জানার পরেও সেই মানুষটার সাথেই সম্পর্ক টিকছে না, বিয়ে হচ্ছে না, ব্রেকআপ হয়ে যাচ্ছে। তখন আবার অন্য কোনো মানুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়ে পড়ছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যারা এইসব অজুহাত দিয়ে দেরিতে বিয়ে করছে তাদের মধ্যেই আবার ডিভোর্সের হার বেশি। শুধু তাই নয়, আগে লিভ টুগেদার করেছে, এরপর বিয়ে করে এমন পরিবারের 65% ডিভোর্স হয়ে যায়। বাংলাদেশেও গত এক দশকে দুঃখজনক বাস্তবতা, সংখ্যায় কম হলেও বিয়ে ছাড়াই লিভ টুগেদার করে একসাথে থাকছে এমন মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। শুধুমাত্র উচ্চবিত্ত বা মধ্যবিত্ত নয়, দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যেও এই কুপ্রথার প্রচলন শুরু হয়েছে, যেমন গার্মেন্টস শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের জনৈক সহকারী অধ্যাপক এই প্রসঙ্গে বলেন, 15-20 বছর আগে কোট আনকোট উন্নত দেশগুলোতে যে অবস্থা আমরা দেখেছি, সেই অবস্থা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। বিয়ে করতে অনীহা, কিন্তু যৌন সম্পর্ক থেমে থাকছে না। আর এরই ফলশ্রুতিতে অনিবার্য পরিণতি হিসেবে দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত জারজ সন্তানের জন্ম বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী। আশ্চর্যের বিষয় হচ্ছে, মাত্র 50 কিংবা 60 বছর আগে পশ্চিমের দেশগুলোতেও কোনো নারী যদি বিয়ে ছাড়াই সন্তানের মা হতো, তাহলে সেটা ছিল তার জন্য সামাজিকভাবে খুবই লজ্জা এবং অপমানের বিষয়। আর এখন এইসব বিষয়ে কেউ সামান্য ভ্রু কুঁচকানোরও প্রয়োজন মনে করে না। পরিসংখ্যান বলছে 1950 সালে মাত্র 4% আমেরিকান শিশু ছিল জারজ সন্তান বা অবিবাহিত মায়ের সন্তান। আর বর্তমানে আমেরিকাতে 30 বছরের নিচে যারা মা হচ্ছেন এমন মহিলাদের অধিকাংশই জারজ সন্তান জন্ম দিচ্ছেন। 2021 সালের পরিসংখ্যান বলছে সেই বছরে ইউকেতে মোট জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে বিবাহ বহির্ভূত শিশু সন্তান বা জারজ সন্তান জন্মের হারই বেশি। এই ধরনের অবৈধ সন্তান বা জারজ সন্তান, এই যে পরিভাষাগুলো, এগুলো এড়ানোর জন্য ওরা কৌশলে আবিষ্কার করেছে বিভিন্ন টার্ম বা পরিভাষা। যেমন তাদেরকে বলা হচ্ছে সিঙ্গেল মম বা ইন্ডিপেন্ডেন্ট মাদার, নন জাজমেন্টাল টার্ম। এখন আবার অনেকেই সিঙ্গেল মম শব্দটা বাদ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট মাদার শব্দ ব্যবহার করা শুরু করেছে। অর্থাৎ এইসব মায়েরা তারা স্বাধীন, তাদের সন্তান দেখাশোনা করার জন্য স্বামীর প্রয়োজন নেই কিংবা ওই সন্তানের পিতারও কোনো প্রয়োজন নেই, তারা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। পরিসংখ্যান আরও জানাচ্ছে আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো তাদের অধিকাংশ নারী স্বামী ছাড়াই জীবন চালাচ্ছে। সুতরাং প্রিয় শ্রোতা, বিশ্বব্যাপী বিয়ের প্রতি অনীহা কেমন, এই বিষয়গুলো বোঝাতে গিয়ে এতক্ষণ কিছু তথ্য উপাত্ত পরিসংখ্যান উল্লেখ করা হলো। আরও কিছু পরিসংখ্যান উল্লেখ করা যাক। বিশ্বব্যাপী 1970 সালের পর থেকে ম্যারেজ রেট বা বিয়ের হার ক্রমশ কমে আসছে। 1970 সালে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের মধ্যে 72% ছিলেন বিবাহিত, আর বর্তমানে এই সংখ্যা কমতে কমতে মাত্র 50% এসে দাঁড়িয়েছে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অর্থাৎ অর্ধেক আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে ছাড়াই জীবন কাটাচ্ছে। আর বর্তমানে এই হার যেভাবে কমে আসছে, তাতে কিছুদিন পর বিবাহিত নারী পুরুষের সংখ্যা আরও কমে আসবে। এর মধ্যে আবার 1/3 মার্কিন নারী পুরুষ জানিয়ে দিচ্ছে তাদের জীবনে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই, তারা কখনোই বিয়ে করবে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বেই তরুণ তরুণীদের মধ্যে বিয়ের হার কমছে। জাপানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা মানুষদের মধ্যে প্রতি 4 জনে 1 জন বলছে বিয়ে নিয়ে তাদের কোনো চিন্তাভাবনাই নেই। আর 1997 সালের পরে জন্ম এমন প্রজন্মের মধ্যে শতকরা 60% বলছে বিয়ে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। একাকিত্ব দূর করতে গিয়ে তারা কুকুর বিড়াল পুষছে, এগুলোই নাকি তাদের সন্তানের মতো।
যেই এশিয়ান সমাজকে পশ্চিমের তুলনায় রক্ষণশীল বলে মনে করা হতো, সেখানেও বিয়ের প্রতি তৈরি হচ্ছে অনীহা। চীন, থাইল্যান্ড কিংবা ভারত এইসব দেশগুলোতে বিয়ের প্রতি অনাগ্রহ দেখা যাচ্ছে, অথবা বিয়ে করলেও করা হচ্ছে যৌবনের একেবারে শেষ বয়সে বা বেশি বয়সে। বিয়ের মাধ্যমে নারী পুরুষের যে পবিত্র সম্পর্ক, ঐতিহ্যগত ধর্মীয় ও সামাজিক বিধান মেনে সুন্দরভাবে পারিবারিক ও সামাজিক জীবন কাটানোর যে সিস্টেম, সেটা বর্তমানে কতটা দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় আছে, পরিস্থিতি কতটা শোচনীয় তা বোঝার জন্য 3টি সূচকই যথেষ্ট। 1 নম্বর, বিয়ের হার কমে যাওয়া বা বেশি বয়সে বিয়ে করা। 2 নম্বর, জারজ সন্তান জন্মের হার বৃদ্ধি। এবং 3 নম্বর, বিশ্বব্যাপী ডিভোর্স বা তালাকের হার বৃদ্ধি। প্রথমত, বিশ্বব্যাপী বিয়ের হার কীভাবে কমে আসছে 1970 সালের পর থেকে, সেই সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। সেই বিয়ের আবার অনেকগুলোই টিকছে না। যুক্তরাষ্ট্রের 50% বা 50% বিয়ের পরিণতি হচ্ছে ডিভোর্স। ইউকে বা যুক্তরাজ্যের 42% বিয়ের পরিণতি হচ্ছে বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স। মুসলিম সংখ্যা প্রধান দেশগুলোতেও ডিভোর্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। যেমন আরব বিশ্বে কুয়েত, মিশর, জর্ডান, কাতার এই 4টি দেশে সর্বোচ্চ সংখ্যায় ডিভোর্স হচ্ছে। কুয়েতে ডিভোর্সের হার 48%, মিশরে 40%, জর্ডানে 37.2% এবং কাতারে মোট বিয়ের 37%-এর পরিণতি হচ্ছে বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স। আমাদের দেশের পরিসংখ্যানও খুব একটা ভালো নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত 7 বছরে তালাকের প্রবণতা বেড়েছে 34%। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য বলছে, প্রতিদিন সেখানে 50 থেকে 60টি আবেদন জমা হচ্ছে বিবাহবিচ্ছেদের জন্য। গড়ে প্রতি ঘন্টায় 1টি করে তালাক হচ্ছে এবং এটা কয়েক বছর আগের পরিসংখ্যান, কাজেই বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার কথা। এর মধ্যে আরেকটি বিষয় আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে এই বিবাহবিচ্ছেদগুলোর মধ্য থেকে 70% তালাক আসছে নারীদের তরফ থেকে। কেন এই অবস্থা, কেন নারীরা এত বেশি সংখ্যায় তালাক দিচ্ছে, এই সম্পর্কে আজকের একটু পর্বে আমরা বিস্তারিত আলাপে যাচ্ছি ইনশাআল্লাহ। সুতরাং বিয়ের প্রতি অনীহা, বিয়ের হার কমে যাওয়া, জীবনের জন্য বিয়ে আর গুরুত্বপূর্ণ নয়, বেশি বয়সে বিয়ে করা কিংবা বিয়ের প্রতি নেতিবাচক ধারণা, বিয়ে মানেই জীবনের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া, সব আনন্দ শেষ, আরেকটি উইকেটের পতন, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত কিংবা বিবাহিত, এই ধরনের নেতিবাচক কথা সমাজে চালু আছে। এছাড়া তো রয়েছেই বিয়ের বিপরীত জীবনাচার, লিভ টুগেদার, পরকীয়া, অবাধ যৌনতা। আর বিয়ে হয়ে গেলেও সেই ক্ষেত্রে পান থেকে চুন খসলেই একমাত্র সমাধান হিসেবে বাতলে দেওয়া হচ্ছে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সকে নর্মালাইজ করা, ক্ষেত্র বিশেষে উৎসাহিত করা, মহিয়ান করা, এভাবে উপস্থাপন করা হচ্ছে। সব কিছু মিলিয়ে বিয়ে নামক ব্যবস্থা বর্তমানে ব্যাপকভাবে হুমকির সম্মুখীন। নারী পুরুষের দাম্পত্য সম্পর্কে আগের মতো আর সুখ বা প্রশান্তি নেই। এই যখন অবস্থা, তখন তরুণ প্রজন্মের কাছে যদি জানতে চাওয়া হয় আপনার কাছে বিয়ের অর্থ কী, তখন অনেকেই জবাব দেয়, আমার কাছে বা আমার জীবনে বিয়ের কোনো অর্থ নেই। 40% আমেরিকান মনে করেন এই যুগে বিয়ের ধারণা বাতিল, এগুলো অচল ধারণা। আবার অনেকেই বলেন বিয়ে শুধুমাত্র 2 জন মানুষের মধ্যে একটি কাগজে চুক্তি করা, নিছক একটি কমিটমেন্ট মাত্র। কেউ কেউ অবশ্য বলছেন যে বিয়ে হচ্ছে সন্তানের জন্য একটি সুন্দর পারিবারিক পরিবেশ তৈরি করা, এর বাইরে বিয়ের আর কোনো অর্থ তারা আবিষ্কার করতে পারছেন না। কিন্তু আসলেই কি তাই? বিয়ে আল্লাহ তাআলার দেয়া একটি মহান বিধান, বিরাট নিয়ামত আছে এর মাঝে, যে কারণে একে দ্বীনের অর্ধেক বলা হয়েছে। বিয়ের মাঝে আছে আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক উপকারিতা। শুধু তাই নয়, আরও রয়েছে ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই অর্থনৈতিক উপকার। সমাজের উপকার আছে, জাতির উপকার আছে। সমাজের ভিত্তিই গড়ে ওঠে নারী এবং পুরুষের মধ্যে বিয়ের মাধ্যমে সৃষ্ট হওয়া দাম্পত্য সম্পর্কের মাধ্যমে। আর ফেমিনিজম ঠিক এই ভিত্তিকেই আঘাত করে। বিয়েকে সরিয়ে দিয়ে তারা নিয়ে আসে নারী এবং পুরুষ উভয়ের জীবনে নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা, নিয়ে আসে হতাশা। নারীর জীবন থেকে তারা কেড়ে নেয় মাতৃত্ব এবং সংসার জীবনের আনন্দ। শিশুদেরকে তারা বঞ্চিত করে পিতামাতার সংস্পর্শ থেকে। এবং শিক্ষা বা এডুকেশনকে তারা বানিয়েছে আধুনিক দাসত্বের চাবিকাঠি। শিক্ষা যেখানে মানুষকে মুক্তি দেওয়ার কথা, সেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষকে কর্পোরেট শ্রেণীর দাসদাসীতে পরিণত করছে। 20 বছর বয়সের একজন অবিবাহিত তরুণ কিংবা তরুণীর কথা চিন্তা করুন। তার জীবনের কি লক্ষ্য আছে, গুরুত্বপূর্ণ কি কাজ তার সামনে আছে।
এর মধ্যে প্রায়োরিটি লিস্টে অনেক কিছুর নাম থাকলেও বিয়ের নাম নেই, অথবা থাকলেও সেটা একেবারে সব কিছুর পরে, সবার শেষে। সব কিছু গুছিয়ে নিয়ে এরপরে বিয়ে, অথবা বিয়ে হচ্ছে তাদের জীবনের শেষ ধাপ। এটাই হচ্ছে ফেমিনিজমের আগের জেনারেশনের সাথে এই জেনারেশনের বড় পার্থক্য। আগে যেখানে বিয়ে ছিল তরুণ তরুণীর জীবনের শুরু, এখন বিয়ে যেন তাদের জীবনের শেষ ধাপ। সব কিছু গুছিয়ে নিয়ে এরপরে বিয়ে, অথচ জীবনে কখনোই সব কিছু গুছিয়ে নেওয়া যায় না। মানুষের জীবনটা যদি 60 বছরের হয়, তাহলে 30 বছর মানে হচ্ছে অর্ধেক অংশ চলে গেছে। সহজে বোঝার জন্য আমরা বলতে পারি, 60 বছরের সময়টা যদি একটা সারা দিনের সাথে তুলনা করা হয়, তাহলে 30 মানে সকাল থেকে শুরু করে দুপুর গড়িয়ে গেছে। বাকি রয়েছে শুধুমাত্র বিকাল আর সন্ধ্যাটুকুই, অল্প সময়ই বাকি আছে। এই অবস্থায় বিয়ে তার জীবনে আর কতটুকুই বা গুরুত্বপূর্ণ থাকলো, কতটুকুই বা প্রভাব বিস্তার করতে পারবে। প্রথমে শিক্ষা, এরপরে কর্মজীবন, এরপরে বিয়ে, এভাবে সিরিয়াল সাজানো হয়েছে। হয়তো ভাবতে পারেন, তোর সমস্যা কি? এটাই কি হওয়া উচিত নয়? এই সিরিয়ালে কোনো সমস্যা আছে সেটা বলা উদ্দেশ্য নয়, কিন্তু শিক্ষা, এরপর কর্মজীবন এবং এরপরে বিয়ে, এর প্রতিটি ধাপে কিভাবে বিয়ের সময়কে পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। যেই মেয়েটা আজকে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনের ডিগ্রি নিচ্ছে না, তার তুলনায় যে ডিগ্রি নিচ্ছে সে গড়ে 7 বছর পরে মা হচ্ছে। সুতরাং কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে গিয়ে মাতৃত্বকে কমপক্ষে 7 বছর পেছনে ঠেলে দেওয়া হলো। আর কেউ যদি আরও উচ্চশিক্ষা নিতে চান, যেমন পিএইচডি ডিগ্রি অর্জন করতে চান, তাহলে তো 35 বছরের আগে মা হওয়ার কথা চিন্তা করাই উচিত নয়। এজন্যই দেখা যায় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এমন নারী পুরুষ পড়ালেখা শেষ না করে বিয়ে করছে না কিংবা করতে পারছে না। যেন বুঝি বিয়ে জীবনের কোনো গুরুত্বপূর্ণ অর্জন নয়, বরং অন্য অর্জনের পথে বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। তেমনইভাবে সন্তানের পিতামাতা হওয়াকেও দেখা হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে। জীবনের অন্যান্য অর্জনকে বিয়ে কিংবা সন্তানের পিতামাতা হওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ কিংবা নিদেনপক্ষে সমতুল্য বলে মনে করা হচ্ছে। যেমন কারো কাছে সন্তানের মা হওয়ার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ কিংবা বেশি মিনিংফুল মনে করা হচ্ছে। একইভাবে অনেকের কাছে সন্তানের মা হওয়া থেকে ক্যারিয়ার গঠন করা, টাকা পয়সা কামাই করা আর ভোগবিলাসের জীবন গঠন করা বেশি গুরুত্বপূর্ণ বা অর্থপূর্ণ মনে করা হচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনা, আমাদের দেশে এক ডাক্তার দম্পতির মাঝে ঝগড়া লাগলো। স্বামী চাপ দিচ্ছে স্ত্রীকে অ্যাবর্শনের জন্য, কিন্তু স্ত্রী রাজি হলো না। একসময় সন্তান প্রসব হলো, এরপরেও ঝগড়া চলতে লাগলো। একসময় রাগের মাথায় স্ত্রী 9 তলার উপর থেকে সেই শিশু সন্তানকে নিচে ফেলে দিয়ে হত্যা করল। এই হচ্ছে বর্তমানে সমাজের বাস্তবতার একটি উদাহরণ। বিয়ের বয়স এবং সন্তান নেওয়ার বয়স পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করা কিংবা না করার সরাসরি সম্পর্ক আছে। আধুনিক সমাজে চাকরি করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বাধ্যতামূলক মনে করা হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিলেই কেউ জীবনে প্রতিষ্ঠিত হবে কিংবা ভালো চাকরি পাবে অথবা বেকারত্ব দূর হবে, এমন কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা অনেক পাবলিক প্রাইভেট ভার্সিটিতে প্রচুর টাকা পয়সা খরচ করেও বেকার বসে আছে এমন মানুষ প্রচুর। কাজেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এটা এক ধরনের কল্পিত স্বাবলম্বী ভাব প্রদান করে। পিউ রিসার্চ সেন্টারের স্টাডি অনুসারে 40 থেকে 50 বছর বয়সী মায়েদের মধ্যে অনুসন্ধান করে দেখা গেছে, যারা কলেজ ডিগ্রি নেয়নি তাদের মধ্যে অধিকাংশ বা 84% মা হয়েছেন 30 বছরের আগে। আর যারা উচ্চশিক্ষা নিয়েছেন তাদের মধ্যে মাত্র 46% 30 বছরের কমে মা হতে পেরেছেন, বা অধিকাংশ মা হয়েছেন 30 বছরের পরে। গত কয়েক মিনিটের আলোচনায় লক্ষণীয়, পড়ালেখা, চাকরি কিংবা ক্যারিয়ারের গুরুত্ব নেই এটা বলা কখনোই উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এগুলো অর্জন করতে গিয়ে বিয়ে এবং পরিবার গঠনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেটা হাইলাইট করাই এখানে উদ্দেশ্য। নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, এইসব কথা বলে বলে নারীদেরকে পুরুষদের মতো একই রুটিনে, একই ধরনের কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে নারীর জীবনে মাতৃত্ব কিংবা সংসার জীবনের জন্য কোনো স্পেস বা জায়গা বরাদ্দ থাকছে না। স্ত্রী এবং মা হওয়ার আগে একজন নারীর জীবনে যে রুটিন, এর পরেও প্রায় একই রুটিন। ঘরের বাইরে সকাল সন্ধ্যা প্রতিদিন কাজ করছে, দূর দূরান্তে সফর করছে, সন্তান কিংবা সংসারের সাথে কোনো সম্পর্ক নেই। একসময় মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো প্রাইমারি স্কুল বা ক্লাস 6 পড়া শেষ করে। এরপর বলা হলো ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে নাও।
এরপর বলা হলো ইন্টারমিডিয়েট পাশ করে নাও, এরপর বলা হলো ভার্সিটিতে গিয়ে এরপর বিয়ে দেওয়া হবে, আর এখন বলা হচ্ছে মাস্টার্স শেষ না করে চাকরিতে না ঢুকে বিয়ে করা যাবে না। আর যেহেতু 30 বছর পর্যন্ত সরকারি চাকরির সুযোগ থাকে, তাই চেষ্টা করে যাও, এরপর পাত্র জোগাড় করো। 30-এর পরে বিয়ে, অনেকটা এই অবস্থাতেই এসে ঠেকেছে শিক্ষিত নারীদের অবস্থা। পাশাপাশি যারা সমাজের কালচারাল জমিদার বা এলিট গোষ্ঠী, সেই প্রভাবশালী পত্রপত্রিকা, লেখক, সাংবাদিক, কথিত বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ধরনের ব্যবসায়ী, কর্পোরেট হাউস এবং সরকারি আইন, স্কুল কলেজের সেকুলার শিক্ষক, তারা সবাই এই ক্ষেত্রে একমত, এত আগে বিয়ে করে জীবনটাকে ধ্বংস করো না। প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে না দাঁড়িয়ে, জীবনকে না গুছিয়ে বিয়ের কথা ভেবো না। পরিস্থিতি খারাপ আমরা কম বেশি সবাই জানি। পশ্চিমা বিশ্বের প্রভাবে মুসলিম দেশগুলোতেও পরিবার নামক ব্যবস্থার উপর চলছে চতুর্মুখী আক্রমণ। পশ্চিমের একজন নারীবাদ বিরোধী বিখ্যাত রক্ষণশীল মহিলা ফিলিস শ্যাফলি তাদের সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে লিখেছিলেন, 1930 সালের দিকে আমেরিকায় যখন অর্থনৈতিক মহামন্দা এলো, লক্ষ লক্ষ পুরুষ বেকার হয়ে গেলেও কর্মহীন হলো, কিন্তু তাতেও পরিবার ব্যবস্থা ধ্বংস হলো না। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতে যোগ দিল 1,60,00,000 মার্কিন পুরুষ। তারা যুদ্ধ করতে গেল পৃথিবীর বিভিন্ন দেশে। দীর্ঘ সময় তারা বাড়ি থেকে দূরে থাকলো, পরিবার থেকে দূরে থাকলো, কিন্তু তাতেও পরিবার নামক ব্যবস্থা ধ্বংস হলো না। এরপর যখন তুলনামূলকভাবে সুখ, সমৃদ্ধি এবং স্থিতিশীল অবস্থা আসলো, অর্থাৎ 60-এর দশক, 70-এর দশক, এভাবে 80 কিংবা 90-এর দশক, সেই সময়ে পরিবারগুলো এমনভাবে ভেঙে যেতে লাগলো যে পেছন ফিরে তাকালে 1950 সালের দিকে পরিবারের যে চিত্র ছিল তার সাথে পরবর্তী সময়ের ছবি কিছুতেই মেলানো যাচ্ছিল না। এ তো গেল পশ্চিমের অমুসলিম দেশের অবস্থা। আর আজকের পর্বেই আমরা জেনেছি মুসলিম বিশ্বের অবস্থাও খুব একটা ভালো নয়। কাতার, মিশর, কুয়েত কিংবা জর্ডানে কী হারে তালাক হচ্ছে সেটা আমরা উল্লেখ করেছি। আমাদের দেশের পরিসংখ্যানও এসেছে, শুধুমাত্র ঢাকাতেই কী হারে তালাক হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার জন্য দায়ী কে? এই প্রশ্নটা যদি একজন নারীবাদী কিংবা সেকুলারের কাছে করা হয়, তাহলে সে মনে মনে খুশি হবে এবং মুখ টিপে হাসবে আর বলবে, বিয়ে নামক ব্যবস্থার এমন পরিণতি তো আমরা চেয়েছিলাম, এমনটাই তো হওয়ার কথা ছিল। তারা হয়তো বলতে পারে যে এই অবস্থা হচ্ছে দেখে আমি খুশি হয়েছি, কারণ আমি চাই পুরুষতন্ত্রে তৈরি করা বিয়ে নামক নির্যাতনমূলক এই ব্যবস্থা ধ্বংস হোক। যেমনটা চাইতেন কুখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদ। তিনি ক্লাসে গিয়ে প্রকাশ্যে বলতেন, মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখি তো বিয়ে করে না, তাহলে মানুষের কেন বিয়ে করতে হবে? সুতরাং সেকুলার গোষ্ঠীর কাছে এই প্রশ্নের ব্যাখ্যা জানতে চাইলে তারা বলবে, বিয়ের সিস্টেমটাই নারীর প্রতি বৈষম্যমূলক। পরিবারে পুরুষের কর্তৃত্ব অথবা বিয়ে কিংবা পরিবারের যে ইসলামিক মডেল, সেখানে থাকা বৈষম্যই নাকি এই ব্যবস্থার জন্য দায়ী। কিন্তু বাস্তবতা কী বলছে? বাস্তবতা বলছে যে এখন রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন কার্যকর নেই। সামাজিকভাবেও ইসলামকে একেবারে কোণঠাসা করে রাখে সেকুলার কর্তৃপক্ষ। আর অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সমাজে কিংবা পরিবারে ইসলামের প্রভাব সবচেয়ে কম। তাই মুসলিম দেশগুলোতে ডিভোর্স ও পরিবার নামক ব্যবস্থার ভাঙনের জন্য ইসলামকে দায়ী করা কিছুতেই বাস্তবসম্মত নয়। সুতরাং নতুন করে আমাদের পারিবারিক ব্যবস্থার মধ্যে কোন বিষ ঢুকেছে সেটা দেখতে হবে, সেটা খুঁজে বের করতে হবে। বাস্তবসম্মত এবং যৌক্তিক কথা হচ্ছে, বর্তমান সময়ে মুসলিম দেশে, মুসলিম ঘরগুলোতে প্রতিটি পরিবারে গোপনে কিংবা প্রকাশ্যভাবে অনুপ্রবেশ করেছে লিবারালিজম এবং ফেমিনিজমের বিষাক্ত চিন্তাধারা। এগুলো প্রবেশ করেছে নানাভাবে, কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সেকুলার বই পুস্তকের মাধ্যমে, এলিট কালচারাল গোষ্ঠী নিয়ন্ত্রিত পত্রপত্রিকা, সাহিত্য, ম্যাগাজিন, টিভি কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার পেছনে নারীবাদের দায় আছে, এ কথা সত্য। তবে নারীবাদ এখানে একা নয়, এর সাথে আরও রয়েছে ম্যাটেরিয়ালিজম, সেকুলারিজম, ইন্ডিভিজুয়ালিজম, ভোগবাদ, হিডনিজম, এবং এরা পরস্পর সংযুক্ত। এই জন্য রূপকথার গল্পের সেই রাক্ষসের ভাই খোক্কসের মতো এরা আসলে সবাই হচ্ছে মডার্নিজমের সন্তান। কেন বিয়ের হার বিশ্বব্যাপী এত কমে যাচ্ছে, অথবা বিয়েগুলো কেন ভেঙে যাচ্ছে, ডিভোর্সের হার কেন বৃদ্ধি পাচ্ছে, এবারে চলুন এর কিছু কারণ জেনে নেওয়া যাক। সহজে বোঝার জন্য এই কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বা আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ কারণের মধ্যে রয়েছে 1 নম্বর, দাম্পত্য সম্পর্কে আগের মতো আর সুখ বা শান্তি নেই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে আল্লাহ তাআলা কুরআনে যে কয়েকটি শব্দের মাধ্যমে
সংজ্ঞায়িত করেছেন সেগুলো হচ্ছে সাকিনা, মাওয়াদ্দা এবং রাহমা, অর্থাৎ সাকিনা বা প্রশান্তি, মাওয়াদ্দা বা পারস্পরিক ভালোবাসা এবং পরস্পরের প্রতি রহমত। বর্তমানের দাম্পত্য সম্পর্কে এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উদাহরণস্বরূপ, ঢাকার চলচ্চিত্রের 70 ঊর্ধ্ব প্রয়াত একজন অভিনেত্রী মৃত্যুর কয়েক মাস আগে দেওয়া একটি সাক্ষাৎকারে আফসোস করে যে কথা বলেছিলেন সেটা সেই সময় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল। তিনি আফসোস করে বলেছিলেন, জীবনে একজন ভালো বন্ধু বা ভালো স্বামী পেলাম না, সঙ্গ দেওয়ার মতো একজন মানুষ পেলাম না, যাকে এই জীবনে বলতে পারি এসো এক কাপ চা খাই, একটু গল্প করি। দ্বিতীয় ইন্টারনাল কারণ হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে আগের মতো সময় দিতে পারছে না, পারস্পরিক সার্ভিস বা সেবা দিতে পারছে না, শারীরিক মানসিক কোনো দিক থেকেই না। দেখা যাচ্ছে দুজনেই কর্মজীবী, ক্লান্ত হয়ে বাসায় এসে শুধুমাত্র ঘুমানো, আর ভিন্ন জেলায় কাজ হলে তো কথাই নেই। তৃতীয় কারণ, স্ত্রী স্বামীর আনুগত্য করছে না, যেটাকে সহজে অনেকে বলে যে স্ত্রী কথা শুনতে চায় না কিংবা তার বদমেজাজ। স্ত্রীর তরফ থেকে স্বামীর প্রতি খেদমতের খও নেই। ওদিকে পুরুষরাও গায়রতহীন, দায়িত্বহীন, তারা স্ত্রীকে বাধ্য করছে টাকা পয়সা কামাই করার কাজে লেগে যেতে। সুতরাং স্বামীর তরফ থেকে ভরণপোষণ দেওয়া হচ্ছে না, স্ত্রীর তরফ থেকেও স্বামীকে আনুগত্য কিংবা খেদমত করা হচ্ছে না। দুদিক থেকেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। আর এই টানাপোড়েনে সবসময় উৎসাহিত করে যাচ্ছে নারীবাদ। উদাহরণস্বরূপ, নারীবাদের বিখ্যাত আইকন গ্লোরিয়া স্টাইনেমের 1972 সালে যখন সেই মিস ম্যাগাজিন, সেখানে তারা একটি কথিত সুখী পরিবারের 50-50 পার্টনারশিপ রেসিপি কেমন হবে সেটা বাতলে দিয়েছিল। বাস্তবে সেটা ছিল একটি ধ্বংসের রেসিপি। তাদের মতে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে 50-50 পার্টনারশিপ। দুজনেই রান্নাঘরের কাজ করবে, দুজনেই থালা বাসন পরিষ্কার করবে, দুজনেই বাচ্চার ডায়াপার পরিষ্কার করবে। এমনকি সেখানে তারা বলে দেয় স্বামী স্ত্রীর উচিত হচ্ছে দুজনের জন্য একটি সাপ্তাহিক ডিউটি রোস্টার তৈরি করা। স্বামী কাজ করবে রবিবারে, মঙ্গলবারে আর বৃহস্পতিবারে, আর স্ত্রী কাজ করবে শনি, সোম, বুধ, এই 3 দিন। কিন্তু সপ্তাহের দিন তো 7 দিন, তাহলে শুক্রবারে কি হবে? সেখানে তারা সমাধান হিসেবে বলছে আগের 3 দিনে যে বেশি কাজ করেছে সেই অনুসারে শুক্রবারে কাজ বন্টন হবে। স্বামী শনিবারে পুরোপুরি ছুটি কাটাবে আর স্ত্রী রবিবারে পুরোপুরি ছুটি কাটাবে। বাস্তবে এভাবে স্কোরবোর্ড তৈরি করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, দাম্পত্য জীবন চলে না। বরং নারীবাদ মেয়েদেরকে এটাই উৎসাহিত করছে যেন নারীরা স্বামীর কোনো খেদমত না করে। যেমন কথায় কথায় ওরা বলে থাকে, স্বামী কি ছোট বাচ্চা যে ওর খেদমত করতে হবে? বরং উল্টোটাই তারা প্রচার করে, অর্থাৎ মেয়েদের উচিত, স্ত্রীর উচিত স্বামীর তরফ থেকে খেদমত নেওয়া। এবং এই মর্মে এখন পেপার পত্রিকা কিংবা টিভি বিজ্ঞাপনেও প্রচারণা দেখা যাচ্ছে। স্বামী অফিস থেকে এসে রান্না করে বউকে চা বানিয়ে খাওয়াচ্ছে, স্ত্রী বিনা কারণে স্বামীর উপরে রাগ ঝাড়ছে, আর স্বামী মুখ বুজে চুপ করে সব কিছু শুনছে। টিভি নাটকে বাবাদেরকে দেখানো হচ্ছে বেকুব বা ইডিয়ট হিসেবে, আর মাকে দেখানো হচ্ছে বুদ্ধিমান, কর্তৃত্বশীল হিসেবে। এই চিত্র সবখানে উপস্থাপন করা হচ্ছে। নারীবাদ মেয়েদেরকে উৎসাহিত করছে স্বার্থপর হতে এবং বলছে যত পারো নিজের কেরিয়ারটা গঠন করো, স্বামীর দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে কয়েকটি ইন্টারনাল বা আভ্যন্তরীণ কারণ। এবারে চলুন দেখা যাক কয়েকটি বাহ্যিক বা এক্সটার্নাল কারণ। বাহ্যিক কারণের মধ্যে 1 নম্বর রয়েছে ট্র্যাডিশনাল সমাজ কাঠামোর পরিবর্তন বা নারী পুরুষের সুনির্দিষ্ট জেন্ডার রোলের বিকৃতি। ফলে আগের মতো নারী পুরুষ একে অন্যের প্রতি পজিটিভ নেগেটিভ যে আকর্ষণ সেটা অনুভব করছে না, বরং নারী এবং পুরুষ উভয়কে আবিষ্কার করছে এইভাবে যে দুজনেই তো দুজনের মতো সেম। তাই নির্ভরশীলতার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। নারী অর্থনৈতিক দিক থেকে পুরুষের উপরে নির্ভরশীল না, পুরুষও অন্য নারীদেরকে আবিষ্কার করছে সহজলভ্য হিসেবে। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় যখন একজন স্ত্রী বুঝতে পারে যে সে সব কিছুর জন্য স্বামীর উপরে নির্ভরশীল এবং স্বামী ছাড়া তার জীবন অচল বা শোচনীয়। আবার স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী যখন আবিষ্কার করে যে স্ত্রী তার প্রতি আনুগত্যশীলা এবং স্বামী যে কষ্ট করে কামাই রোজগার করছে, পরিবারের ভরণপোষণ করছে, সেজন্য স্ত্রী স্বামীকে মূল্যায়ন করছে। এই যে 2টি খুঁটি বা পারস্পরিক নির্ভরশীলতা ও ভালোবাসার 2টি ভিত্তি, নারীবাদ এই 2টি ভিত্তিকেই আক্রমণ করে। 1 নম্বর, নারীবাদ নারীদেরকে বলে স্বামীর উপরে তোমার অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকা উচিত নয়। তুমি নিজে স্বাধীন হও, স্বনির্ভর স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন হও, নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করো। কেন তুমি পুরুষের উপরে নির্ভরশীল থাকবে? তোমার জীবনে পুরুষের কোনো দরকার নেই, পুরুষ জাতটাই খারাপ। কেউ যদি কারো উপরে নির্ভরশীল না থাকে তাহলে সেই বন্ধন শক্তিশালী হয় না, সেটা হয় খুবই দুর্বল। ডিভোর্সের হার বৃদ্ধির বাহ্যিক কারণের মধ্যে 2য় কারণ হচ্ছে অবাধ যৌনতা সহজলভ্য হওয়া।
এক্ষেত্রে নারীবাদ এবং কথিত যৌন বিকৃতি বা সেক্সুয়াল রেভলিউশন একে অন্যের সহযোগী হিসেবে কাজ করেছে সারা বিশ্বে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার, মুখে খাওয়া যায় এই ধরনের বার্থ কন্ট্রোল পিল এবং পাশাপাশি জারজ সন্তানকে আর সামাজিক স্টিগমা হিসেবে না দেখানো, প্রত্যেকটির সমান ভূমিকা রয়েছে। এই বিষয়গুলো পরোক্ষভাবে হলেও আমাদের দেশেও চলমান। সন্তানের পরিচয় কিংবা স্কুলে ভর্তি করার ক্ষেত্রে মায়ের নাম থাকাই যথেষ্ট, পিতার পরিচয় না হলেও চলবে, এভাবে ক্রমশ চলছে। সিঙ্গেল মমদেরকে মহিয়ান হিসেবে দেখানো হচ্ছে। ডিভোর্সের হার বৃদ্ধির তৃতীয় বাহ্যিক কারণ হচ্ছে হাইপারগ্যামি পূরণ না হওয়া। পরিসংখ্যান এবং তথ্য থেকে জানা যাচ্ছে শিক্ষিত কর্মজীবী মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে। এই তথ্য উপস্থাপন করলে নারীবাদী সেকুলাররা পাল্টা প্রশ্ন করে বলবে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন নারীদের পড়ালেখা করা আর টাকা পয়সা কামাই করা খারাপ কিছু? এই প্রশ্ন করে কনফিউজ করে দেওয়া হচ্ছে। কিন্তু রহস্যটা কি? কেন শিক্ষিত কর্মজীবী মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে? এই প্রশ্নের জবাবে ফেমিনিস্টদের আন্ডারটোন হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করে এগুলো কোনো কারণ নয়, আসল কারণ হচ্ছে পরিবার ব্যবস্থাটাই খারাপ, আর এই মেয়েরা শিক্ষিত স্বনির্ভর হওয়ার কারণে সেগুলো বুঝতে পেরে পরিবার ব্যবস্থাকে তালাক দিচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা কি? শিক্ষিত এবং কর্মজীবী নারীদের ডিভোর্স কেন বেশি হচ্ছে, বা যারা ডিভোর্স দিচ্ছে তাদের মধ্যে শিক্ষিত এবং কর্মজীবী নারীদের সংখ্যা কেন বেশি? সেই হাইপারগ্যামির বিষয়টি একটু পরে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ডিভোর্সের বাহ্যিক কারণের মধ্যে আরেকটি কারণ রয়েছে যা সুনির্দিষ্টভাবে পশ্চিমের সমাজের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে পশ্চিমের সেই আইনের কারণে ডিভোর্স পশ্চিমে থাকা একজন নারীর জন্য অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। ডিভোর্সের মাধ্যমে একজন নারী রাতারাতি তার স্বামীর 50% সম্পত্তির মালিকানা অর্জন করে। উদাহরণস্বরূপ, পশ্চিমে অধিকাংশ ডিভোর্স দিচ্ছে নারীরা, ইউকের 3 ভাগের 2 ভাগ ডিভোর্স দিচ্ছে মেয়েরা। পশ্চিমা সমাজে নারীদেরকে কিভাবে ডিভোর্সের জন্য উৎসাহিত করা হচ্ছে সেখানে আরও কয়েকটি তথ্য উল্লেখ করা যায়। বিশ্বের শ্রেষ্ঠ ধনী নারীদের মধ্যে 6 জন নারী কিভাবে এত সম্পদশালী হলো জানেন? তারা সম্পদশালী হয়েছে বিলিয়নিয়ার স্বামী থেকে ডিভোর্স নেওয়ার মাধ্যমে। ব্রিটিশ ট্যাবলেট ডেইলি মেইল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল এই শিরোনামে, যেখানে বলা হয়েছিল ব্রিটেনের শীর্ষ 100 ধনী মহিলার মধ্যে অধিকাংশ ধনী মহিলা সম্পদ পেয়েছেন স্বামীর কাছ থেকে ডিভোর্সের মাধ্যমে। ডিভোর্সের হার বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে নেতিবাচক প্রচারণা। কালচারাল এলিটরা দিনরাত নেতিবাচক প্রচারণা চালিয়ে ডিভোর্সকে নর্মালাইজ করে যাচ্ছে, মহিয়ান হিসেবে দেখাচ্ছে, যে সম্পর্কে আমরা ইতিমধ্যেই কথা বলেছি। এবারে চলুন সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা যাক যে কেন আজকাল মেয়েরা তালাকের প্রতি এত আগ্রহী এবং হাইপারগ্যামির বিষয়টি কিভাবে এতে প্রভাব রাখছে। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য থেকে জানা যাচ্ছে 70% তালাকের ঘটনা ঘটছে মেয়েদের তরফ থেকে। এই সম্পর্কে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জনৈক সেকুলার সাইকোলজিস্ট তিনি বলেন, 2টি কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। 1 নম্বর, মেয়েরা আগের থেকে বেশি শিক্ষিত হচ্ছে, এবং 2 নম্বর, মেয়েরা আগের থেকে বেশি শিক্ষিত এবং স্বাবলম্বী হচ্ছে, অর্থাৎ উপার্জন করছে, টাকা পয়সা আয় করছে। এই কারণে তাদের ইগো বা আত্ম অহংকার বেড়েছে। সামাজিক এবং পারিবারিক বন্ধন মানতে তারা নারাজ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তিনি বলছেন, ক্ষমতায়নের কারণে নারীরা তালাকেও পুরুষের থেকে এগিয়ে গেছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, নারীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহনশীল মনোভাব থাকা। তারা সহনশীল থাকলে তালাকের পরিমাণ এত বাড়ত না। এই জন্য এই না যে নারীর প্রতি নির্যাতন হচ্ছে না, কিন্তু নির্যাতন হলেই সরাসরি তালাক দিতে হবে তা নয়। কিছুদিন দেখে বুঝে তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে এই সংখ্যা কমানো সম্ভব, এই বলে তিনি মতামত পেশ করেন। কেন মেয়েরা তালাকে এত আগ্রহী? এর অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে নারীবাদের তৈরি করা বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের স্বাভাবিক মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করতে পারছে না। কি সেই স্বাভাবিক মনস্তাত্ত্বিক চাহিদা? সেটা হচ্ছে হাইপারগ্যামি। অর্থাৎ মেয়েরা সবসময় চায় তার থেকে উঁচু অবস্থানে থাকা, সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে উঁচু অবস্থানে থাকা কোনো পাত্রকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে। এই সম্পর্কে সাম্প্রতিক সময়ে অনলাইনে ভাইরাল হওয়া কয়েকটি নিউজ শেয়ার করা যাক। স্বামী নিজের পড়ালেখা বাদ দিয়ে ছোটোখাটো চাকরি করেছে যেন স্ত্রীকে নিজের খরচ দিয়ে পড়ালেখা করাতে পারে, উচ্চশিক্ষা করাতে পারে। স্ত্রীর উচ্চশিক্ষা অর্জন হলো, এরপর স্ত্রী ভালো সরকারি চাকরি পেল, এবং এরপর যখন দেখল তার স্বামী ছোটোখাটো একটি সামান্য বেতনের কাজ করছে, তখন সে স্বামীকে তালাক দিয়ে তার থেকে উঁচু স্তরে থাকা আরেকজন পুরুষকে বিয়ে করে নিল। সম্প্রতি বিবিসি বাংলায় একটি প্রতিবেদন ছিল যার বিষয়বস্তু ছিল মেয়েরা কেমন পাত্র চায়। সেখানেও একই কথা ফুটে এসেছে সবার মুখ থেকে। সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যারা উঁচু অবস্থানে আছে, মেয়েরা এমন পাত্রকেই জীবনসঙ্গী হিসেবে পেতে আগ্রহী। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে কলেজ এডুকেটেড পুরুষের তুলনায় কলেজ এডুকেটেড
নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে সেই নারীরা দেখছে যে তার থেকে শিক্ষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে কিংবা অর্থনৈতিক দিক থেকে উঁচু অবস্থানে থাকা পাত্রের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। যে নারীর কাছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, স্বাভাবিকভাবেই সেই তার থেকে কম শিক্ষিত বা কম ডিগ্রিধারী কাউকে বিয়ে করতে চাইবে না। যে নারী প্রচুর অর্থ আয় করছে, স্বাভাবিকভাবেই সে তার থেকে কম অর্থ রোজগার করছে এমন কোনো পাত্রকে বিয়ে করতে চাইবে না। লক্ষণীয় বিষয় হচ্ছে, একজন নারী যত উচ্চপদস্থ কিংবা ঊর্ধ্ব বেতনের চাকরি করুন না কেন, এরপরও তিনি সবসময় চান যে তার থেকে আরও বেশি উচ্চ পদস্থ কিংবা আরও বেশি বেতন পাচ্ছে এমন কোনো পুরুষের স্ত্রী যদি তিনি হতে পারতেন। আবার পুরুষদের তরফ থেকে এই হাইপারগেমির বিষয়টা ঠিক উল্টো। পুরুষেরা কখনোই তার থেকে বেশি বয়সের কিংবা শারীরিকভাবে বেশি শক্তিশালী অথবা বেশি ডিগ্রিধারী শিক্ষিত নারী বিয়ে করতে চায় না। পুরুষদের কাছে এর কোনো প্রয়োজনও নেই। নারীর বয়স এবং সৌন্দর্য বাদে বাকি বিষয়গুলো, অর্থাৎ একজন নারীর কাছে কত টাকা পয়সা আছে কিংবা সে কত বেশি ডিগ্রিধারী, এগুলো একজন পুরুষের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। ফলে উভয় দিক থেকেই নারীদের একটি বিরাট অংশ উপযুক্ত স্বামী পাচ্ছে না। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। পরিসংখ্যানও তাই বলছে। 70% কৃষ্ণাঙ্গ মার্কিন মহিলার কোনো স্বামী নেই। পাকিস্তানের একটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সেখানে প্রায় 1 কোটি মহিলা রয়েছে যাদের বয়স 35-এর থেকে বেশি, কিন্তু তাদের বিয়ে হচ্ছে না। বাংলাদেশের তথ্য খুব একটা ভালো নয়। সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে একজন লিখেছেন, 75% উচ্চশিক্ষিত মেয়ে 27 থেকে 30 বছর বয়সেও অবিবাহিত। ক্যারিয়ার গড়তে গিয়ে এমন এক সংকট তৈরি হয়েছে যে আগামী কয়েক বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে। তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই তারা সংসারে দর কষাকষি করবে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলতা, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো হয়ে যাবে অসম্ভব। কারণ তার স্ত্রী 30টা বছর কাটিয়েছে পুরুষের ফিতরাতের সাথে টেক্কা দিয়ে। নিজের অজান্তেই তার ভেতরটা পুরুষে পরিবর্তিত হয়ে গেছে। দেহটা নারীর বৈশিষ্ট্য থাকলেও মানসিকভাবে সে একজন পুরুষ। স্বামী তাকে দৈহিকভাবে নারী হিসেবে পেলেও মানসিকভাবে পাচ্ছে একজন পুরুষকে। এরপর তিনি লিখেছেন, এমন একটা সময় আসতে যাচ্ছে যখন মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেভাবে বঞ্চিত হবে, তেমনইভাবে বঞ্চিত হবে সংসার থেকে, এমনকি বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। আজকাল বিয়েতে নারীরা এত অসুখী কেন? এখানেই রয়েছে এই প্রশ্নের উত্তর। বৈবাহিক জীবনে দেখা যায়, যদি কোনো নারী সংসারের অধিকাংশ খরচ নিজেই কামাই করে, তাহলে সেই বিয়ে ততটা স্থিতিশীল হয় না। এগুলো হচ্ছে পরিসংখ্যান তথ্য এবং স্টাডিতে পাওয়া ফলাফল। অধিকাংশ রোজগার যদি পুরুষের তরফ থেকে আসে, তাহলে নারী পুরুষ উভয়েই সুখী থাকে, বিয়ে টেকসই হয়, ডিভোর্সের রেট কম হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 1970 সালে 25 থেকে 39 বছর বয়সের মধ্যে বিবাহিত মানুষের সংখ্যা ছিল 81%। 2010 সালে সেই সংখ্যা কমে এসেছে মাত্র 51%। গবেষকরা বলছেন, এই যে 29% কমে যাচ্ছে, এর একটি কারণ হচ্ছে নারীরা এখন পুরুষের তুলনায় বেশি আয় রোজগার করছে। তাই পুরুষেরা ওইসব নারীদের সাথে বৈবাহিক সম্পর্কে থাকতে চাচ্ছে না। ইউএস ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলি অ্যান্ড হাউসহোল্ড, তারা 4000 বিবাহিত দম্পতির উপর একটি জরিপ চালিয়েছে এবং সেখানে ফলাফলে দেখা গেছে, যদি কোনো স্ত্রী স্বামীর তুলনায় বেশি কামাই রোজগার করে, তাহলে সেই বিয়ে ততটা সুখী হয় না। নারীবাদ বলে, যদি পুরুষতন্ত্রের মূল উৎপাটন করা হয়, অর্থাৎ ইঙ্গিতটা হচ্ছে পরিবারের কর্তার আসন থেকে পুরুষকে সরিয়ে যদি নারীকে বসানো যায়, তাহলে নাকি মেয়েরা সুখী হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, নারীবাদের এই মডেল মেয়েদের অবস্থা আরও শোচনীয় করে দিয়েছে। নারীরা সহজাতভাবেই সবসময় এমন পুরুষ চায় যার উপর সে নির্ভর করতে পারবে, যার উপর সে ভরসা করতে পারবে এবং যেই পুরুষ তাকে নিরাপত্তা দিতে পারবে। সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে নারী চায় এমন পুরুষকে যে তার থেকে উঁচু অবস্থানে আছে। নারীরা সবসময় এমন পুরুষকে স্বামী হিসেবে চায় যে তার থেকে বেশি কামাই রোজগার করবে, যেন যে কোনো মুহূর্তে স্ত্রী তার চাকরিটা ছেড়ে দিতে পারে তার সন্তানের কথা ভেবে, সন্তানের যত্ন নেওয়া, সন্তানের জন্ম ইত্যাদি কারণে। কাজেই নারী এবং পুরুষের রোজগারের যে পার্থক্য, যে পে গ্যাপ, সেটা নারীরাই চায়। এটাই হচ্ছে বাস্তবতা। আমেরিকান ইকোনমিক জার্নালে দ্য প্যারাডক্স অফ ডিক্লাইনিং ফিমেল হ্যাপিনেস, সেখানে 1970 সালের পর থেকে নারীদের সুখী জীবন বা হ্যাপিনেসের উল্লেখযোগ্য পরিমাণের পতন ঘটেছে, রিপোর্টে সেটা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট প্রস্তুত করা গবেষকরা থিওরি দিয়ে বলেছেন, নারীবাদ নারীর জীবনে অ্যাম্বিশন বা চাহিদা অনেক বাড়িয়ে দিয়েছে। ফলে সেই অতিরিক্ত চাহিদা যখন পূরণ হচ্ছে না, তখন নারীরা হতাশ হয়ে যাচ্ছে।
সুতরাং তথ্য উপাত্ত পরিসংখ্যান থেকে আমরা জানলাম শিক্ষিত এবং কর্মজীবী মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে, যেটা অস্বীকার করার কিছু নেই, কারণ এটা হচ্ছে ফ্যাক্ট। এই তথ্য উপস্থাপন করলে নারীবাদীরা পাল্টা প্রশ্ন করে বলে, তার মানে কি আপনি বোঝাতে যাচ্ছেন মেয়েদের পড়ালেখা করা, টাকা পয়সা রোজগার করা খারাপ কিছু? আবার অনেকে বলে ছেলেরা শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করতে ভয় পায়, কারণ ওরা হীনমন্যতায় ভুগছে, ওরা চায় কম বয়সী সহজ সরল মেয়ে বিয়ে করতে। বাস্তবে এটা কোনো হীনমন্যতায় ভোগা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স নয়। যেখানে পরিসংখ্যান বলছে শিক্ষিত এবং কর্মজীবী মেয়েদের ডিভোর্সের হার বেশি, সুতরাং সেই ধরনের স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বনির্ভর উইমেন বিয়ের ব্যাপারে অবশ্যই পুরুষদের চিন্তার বিষয় আছে। দীর্ঘ সময় পরিবারের বাইরে হল হোস্টেলে কাটানো, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়া মেয়েরা সংসারে, বাড়িতে, পরিবারে থাকা মেয়েদের তুলনায় বেশি তর্কপ্রিয় হয়, সহনশীলতা কম থাকে, মানিয়ে চলার মনোভাব কম থাকে এবং অধিক কর্তৃত্ববাদী স্বভাবের হয়। নারীদের ঐতিহ্যগত ধর্মীয় দায়িত্ব কিংবা সামাজিক দায়িত্ব বা সংসার দেখাশোনা করা, এগুলো করতে তাদের আগ্রহ থাকে না। এদের মধ্য থেকে কেউ যদি আবার কিছুটা ধর্ম মেনে চলতে চায়, সেখানে স্ত্রীর ধর্মীয় অধিকার তারা পুরোটাই পেতে চাইবে, কিন্তু স্বামীর প্রতি ধর্মীয় দায়িত্ব পালন করতে তাদের আগ্রহ থাকে না। সুতরাং এই অবস্থায় তারা একই সাথে নারীবাদ এবং কুফরি সেকুলার আইনের ফায়দা উভয়টাই নিতে চাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো পুরুষ যদি সংসারী মেয়েকে বিয়ে করতে চায় এবং অধিক সন্তানের জনক হতে চায়, তাহলে সে কেন একজন বেশি বয়সের উচ্চশিক্ষিত ডিগ্রিধারী মেয়েদেরকে বিয়ে করবে? নারীবাদ এবং মডার্নিজমের প্রভাবে এই সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ধীরে ধীরে পরিবারে পুরুষের কর্তৃত্ব কমে যাচ্ছে এবং মাতৃ কর্তৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে। কর্তৃত্ব শব্দের কিছু সীমাবদ্ধতা আছে। এই শব্দটি শুনলেই অনেক সময় নেতিবাচক ধারণা চলে আসে, কিন্তু কর্তৃত্ব মানেই নেতিবাচক কিছু নয়। কর্তৃত্বের পরিবর্তে যদি নেতৃত্ব বা অভিভাবকত্ব শব্দটি ব্যবহার করা হয়, তাহলে কিছুটা পজিটিভ অর্থ চলে আসে। বাস্তবতা হচ্ছে পুরুষরা যদি পরিবারের এই নেতৃত্বের আসনে না থাকে, তাহলে মেয়েরা পারিবারিক জীবনে সুখী হয় না। এটা হচ্ছে সহজাত সাইকোলজি, যা অস্বীকার করার কিছু নেই। বর্তমানের গাইনোসেন্ট্রিক এডুকেশন থেকে গাইনোসেন্ট্রিক ফ্যামিলি স্ট্রাকচারে জন্ম হচ্ছে। পুরুষদেরকে বাধ্য করা হচ্ছে পুরুষত্ব কমিয়ে নারী সুলভ স্বভাবের হতে, আবার নারীদেরকে বাধ্য করা হচ্ছে জোরপূর্বক পুরুষ স্বভাবের হতে। ফলে নারী পুরুষের পারস্পরিক নির্ভরশীলতা, বোঝাপড়ার জায়গাগুলো কমে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য জীবন হচ্ছে অসুখী, যা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ডিভোর্সের দিকে। এবারে আজকের পর্বের শেষ অংশ, নারীবাদ কেন ডিভোর্সকে এত পছন্দ করে। আজকাল ফেমিনিস্টদের প্রভাবে অনেক মুসলিমকেও বলতে শোনা যায় যে ডিভোর্স কি এত খারাপ কিছু, এটাকে ট্যাবু বানানোর কিছু নেই, সাহাবীদের মধ্যেও কি ডিভোর্স হয়নি, এসব কথা তারা বলেন। যারা এসব কথা বলেন তাদেরকে পাল্টা প্রশ্ন করা উচিত, ডিভোর্স কি খুব ভালো কিছু, কাম্য বিষয়, নিকৃষ্ট হালাল এবং শয়তানের সবচেয়ে পছন্দের বিষয় নয় কি? ইসলামী জীবন দর্শনে যেখানে বিয়েকে অর্ধেক দিন বলে গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে বিয়ে ভেঙে যাওয়াকে এত সহজভাবে দেখার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সাবধানবাণী জানিয়ে বলেছেন, আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ ওই নারীর উপরে পড়ুক যে নারী তার স্বামীর তরফ থেকে কোনো দুর্ব্যবহার ছাড়াই খোলা তালাক নিয়ে নেয়। অন্য হাদিসে এমন নারীর পরিণতি উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদি সেই নারী অর্থাৎ যিনি বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিলেন, যদি একসময় তিনি জান্নাতে প্রবেশ করেন, এরপরেও তিনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না। সুতরাং অনেকে যেভাবে বর্তমানে বলতে চায় যে ডিভোর্স খুবই স্বাভাবিক একটা বিষয়, ইসলামে ডিভোর্সের বিষয়টা আসলে তেমন নয়। শয়তানের সবচেয়ে পছন্দের বিষয়ের নাম হচ্ছে ডিভোর্স বা তালাক, এবং এটি নিকৃষ্ট হালাল বস্তু। এই অংশে আমরা বোঝার চেষ্টা করব নারীবাদ কেন ডিভোর্সকে এত পছন্দ করে। শর্ট আনসার, এক লাইনের আনসার হচ্ছে, ডিভোর্সের কারণে নারীরা বাধ্য হয় স্বামী বা পুরুষের ভরণ পোষণের অধীনে না থেকে নিজে টাকা পয়সা রোজগার করতে। আর বিস্তারিত উত্তর কি সেটা বোঝার জন্য চলুন একটু পেছন ফিরে ইতিহাসের দিকে যাওয়া যাক। 1969 সালে ক্যালিফোর্নিয়া আমেরিকার প্রথম অঙ্গরাজ্য হিসেবে নো ফল্ট ডিভোর্স এর অনুমোদন দেয়। এর আগে এই ডিভোর্স এতটা সহজ ছিল না। অন্ততপক্ষে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে উপস্থিত থাকতে হতো এবং অপর পক্ষের দোষ বা কারণ দেখাতে হতো। কোর্টের কাছে কিছু এভিডেন্স দিতে হতো। এরপরে আসতো ডিভোর্সের প্রসঙ্গ, কারণ বিয়েকে বিবেচনা করা হতো একটি সম্মানিত ধর্মীয় চুক্তি হিসেবে। ক্যালিফোর্নিয়ার তখনকার গভর্নর ছিলেন রোনাল্ড রিগ্যান।
তিনি নো ফল্ট ডিভোর্সের আইন পাশ করলেন। নো ফল্ট ডিভোর্স এতটাই সহজলভ্য ছিল যে বিয়েকে ভেঙে ফেলা কয়েকটি কাগজে কিছু টিকচিহ্ন দেওয়ার ব্যাপারে পরিণত হলো। 1969 থেকে 1980 সালের মধ্যে ডিভোর্সের সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়ে গেল। এই 11 বছরে ডিভোর্সের সংখ্যা 6 লাখ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 12 লাখে। রোনাল্ড রিগ্যানের ছেলে মাইকেল, তিনি একটি বইতে উল্লেখ করেছেন, বইটির নাম টুয়াইস অ্যাডপ্টেড। তিনি সেই বইতে লিখেছেন, আমার বাবা পরবর্তীতে এই নো ফল্ট ডিভোর্স বিল পাশ করানোর কারণে অনেক আফসোস করেছিলেন। বাবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন এটা ছিল তার কর্মজীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত। মাইকেল বলেন, এটা আমাদের আমেরিকান জাতির ইতিহাসেও সবচেয়ে বাজে এবং ক্ষতিকর সোশ্যাল এক্সপেরিমেন্টের একটি। বাস্তবে সেই ডিভোর্সের নাম হওয়া উচিত ছিল ইউনিল্যাটারাল ডিভোর্স বা একতরফা ডিভোর্স। স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে কেউ যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই বিয়ে থেকে বেরিয়ে যেতে পারত, বিয়ে টিকিয়ে রাখার আর কোনো সুযোগ থাকতো না। নারীবাদীরা এই বিষয়টিকে সাদরে গ্রহণ করে নেয়, লুফে নেয়। প্রশ্ন হতে পারে, তাদের ফায়দা কী? ক্লান্তিকর গৃহিণী জীবন থেকে নারীদেরকে মুক্তি দেওয়া? না, বিষয়টা এমন নয়। নারীবাদের একজন সমালোচক, একজন সাবেক আইনজীবী ক্যারোলিন গ্র্যালিয়া, তিনি ডোমেস্টিক ট্রাঙ্কুইলিটি এ ব্রিফ অ্যাগেনস্ট ফেমিনিজম এই বইতে নারীবাদের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত লিখেছেন। একসময় তিনি আইনজীবী ছিলেন, পরবর্তীতে তিনি গৃহিণী জীবন বেছে নেন। তিনি লিখেছেন, এর মাধ্যমে নারীবাদীদের লক্ষ্য ছিল পুরুষের অধীনতা থেকে মহিলাদেরকে বের করে আনা এবং নারী ক্ষমতায়ন করা। সেই আইনের মাধ্যমে খুব সহজেই বিবাহিত মহিলাদেরকে, মাদেরকে খুব সহজেই ঘরের পরিবেশ থেকে বের করে এনে কর্মক্ষেত্রে লাগিয়ে দেওয়া যেত এবং এর মাধ্যমে সমাজের তরফ থেকে নারীদেরকে পরোক্ষভাবে এই বার্তা দেওয়া হলো যে, দেখো, তোমাদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, বাচ্চা দেখার কাজ করে কোনো লাভ নেই, স্বামীর উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকা বাদ দাও, নিজের খরচ নিজেই কামাই করো। এবং এর মাধ্যমে নারীবাদীরা নারীদের ঐতিহ্যগত ভূমিকাগুলোকে অবমূল্যায়ন করল, মাতৃত্বের পুরস্কার এবং গুরুত্বকে তুচ্ছ করে দেখালো, সন্তানের তুলনায় একাডেমিক ডিগ্রির গুরুত্বকে ঊর্ধ্বে তুলে ধরল। ক্যারোলিন গ্র্যালিয়া বলছেন, আর এমন দৃষ্টান্ত সমাজে আগে কখনোই দেখা যায়নি। যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন তদন্তকারীদের একটি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে হু বেনিফিটস? এই অপরাধ থেকে লাভবান হচ্ছে কে? কাজেই আমরাও প্রশ্ন করতে পারি, মেয়েদের তালাকের হার বৃদ্ধি, ডিভোর্সকে সহজলভ্য করে দেওয়া, এর ফলশ্রুতিতে কারা লাভবান হচ্ছে? যে কোনো মুহূর্তে কোনো রকমের দায় দায়িত্ব নেওয়া ছাড়াই বিয়ে ভেঙে দেওয়ার সুযোগ থাকলে স্বাভাবিকভাবেই একজন নারী অনিরাপদ হয়ে যাবে। সেই নারী তখন তার সন্তানের কথা ভেবে কর্মক্ষেত্রে আসবে। সুতরাং ধনী কর্পোরেশনের যারা মালিক, ব্যবসায়ী, পুঁজিবাদী, তাদের ফায়দা হচ্ছে কম বেতনে তারা অধিক শ্রমশক্তি পাচ্ছে। সুযোগ সন্ধানী স্বামীদের ক্ষেত্রে ফায়দা হচ্ছে আগের স্ত্রীকে যে কোনো মুহূর্তে তালাক দিয়ে নতুন কম বয়সী সুন্দর স্ত্রী ঘরে নিয়ে আসতে পারবে, আর তালাকের পর আগের স্ত্রীকে ভরণপোষণ দিতে হবে না, সেই স্ত্রী নিজের খরচ নিজেই জোগাড় করে নেবে। এদিকে সরকারের ফায়দা হচ্ছে মহিলারা ঘর থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে যোগ দিলে সরকারের ডাবল ট্যাক্স আসবে, সরকারি কোষাগার ফুলে ফেপে উঠবে। পশ্চিমের সমাজে বর্তমানে এটাই দেখা যাচ্ছে যে 3 ভাগের 2 ভাগ ডিভোর্স নারীরাই দিচ্ছে। এর কারণ হচ্ছে ডিভোর্সের পক্ষে এত বেশি ইনসেন্টিভ সেখানে আছে, সেগুলো গ্রহণ না করে সংসার চালিয়ে যাওয়াটাই কঠিন কাজ। হু বেনিফিটস এই প্রশ্নের উত্তরে আরও আছে মুখ হা করা পার্টি। মুখ হা করা পার্টি হচ্ছে যারা আপনার বিপদ থেকে ফায়দা লুটে নিতে চায়। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কথিত প্যারেন্টিং ক্লাস, ডে কেয়ার সেন্টার, উকিল, আদালত, বিচারক, প্রত্যেকের ফায়দা হচ্ছে এই ডিভোর্সের প্রসেস থেকে। এছাড়া অশ্লীলতার যারা ধারক বাহক প্রচারক, তারাও ফায়দা লুটে নিচ্ছে এই বিষয় থেকে। হুকআপ কালচার, অবাধ যৌনতার বিস্তার, পরকীয়াকে নর্মালাইজেশন করা, এবং আরও রয়েছে পর্নোগ্রাফি এবং মাদকের সাথে জড়িত পক্ষ। ডিভোর্সের হার বৃদ্ধি পেলে আরও যারা খুশি হয় তাদের মধ্যে রয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট। সবচেয়ে বেশি অ্যান্টি ফ্যামিলি এবং মেয়েদের প্রতি সবচেয়ে অসহনশীল যে ডক্ট্রাইনগুলো পড়ানো হয় সেগুলো পড়ানো হয় উইমেন স্টাডিজ ডিপার্টমেন্টে। তাদের সেই চিন্তাধারার প্রভাব শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো ছড়িয়ে যায় সমস্ত কলা বিভাগে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, এইসব ডিপার্টমেন্টে। সেখানে আপনি খুঁজে পাবেন রেডিক্যাল ফেমিনিস্টদেরকে। সংখ্যায় কম হলেও তারা খুবই ভোকাল এবং তারা রাজত্ব করছে বিভিন্ন ক্যাম্পাসে। আমাদের দেশেও বিভিন্ন ক্যাম্পাসে দেখা যায় টং দোকানে, চায়ের দোকানে বসে পায়ের উপর পা তুলে তারা সিগারেট খাচ্ছে।
কপালে কালো টিপ। যদি তাদেরকে দেখে ভাবেন এরা কারা, কোত্থেকে এলো ওরা, উত্তর হচ্ছে এরা হচ্ছে রেডিক্যাল ফেমিনিস্ট। তাদের মূলমন্ত্র দুইটি। 1 নম্বর, তারা পুরুষতন্ত্রের মূল উৎপাটন করবেন, এবং 2 নম্বর, লিঙ্গ বলে কিছু নেই, লিঙ্গ সমাজের সৃষ্ট মনের ব্যাপার, লিঙ্গ পরিবর্তনশীল, এই ধারণায় তারা বিশ্বাস করবে। ডিভোর্সের হার বৃদ্ধি পেলে, পরিবার ভেঙে গেলে আরও খুশি হয় কমিউনিস্টরা। পরিবারের বিরুদ্ধে নারীবাদের বিদ্বেষের অন্যতম উৎস হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো বইতে তিনি পরিবার ব্যবস্থার নির্মূল চেয়েছিলেন অ্যাবলিশন অব দ্য ফ্যামিলি। সম্পত্তির মালিক হওয়া, ব্যক্তি মালিকানা সম্পদ, এগুলির সাথে সমানতানে নেতিবাচক অর্থ হিসেবে তিনি পরিবারকে ব্যবহার করেছেন। তার কাছে পারিবারিক সম্পর্কের কোনো মূল্য নেই, এগুলো অর্থহীন। এই সিরিজে আমরা আগেই উল্লেখ করেছি যে কার্ল মার্কসের এবং কমিউনিস্টদের সেই চিন্তা চেতনা অনুসারে রাশিয়াতে যখন বিপ্লব সংঘটিত হয় তখন তারা পরিবার ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তাদের সেই প্রজেক্ট মুখ থুবড়ে পড়েছিল। চার্চের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে এসে বিয়ে, ডিভোর্স, এই সকল বিষয়কে তারা নতুনভাবে আইনকানুন দিয়ে সংজ্ঞায়িত করতে চেয়েছিল, কিন্তু সেগুলো সবই ব্যর্থ হয়, যার ফলশ্রুতিতে নারীরাই আন্দোলন করতে থাকে বিয়ে এবং পরিবার ব্যবস্থাকে পুরনো ঐতিহ্যগত মডেলে ফিরিয়ে নেওয়ার জন্য। শ্রোতারা এই ক্ষেত্রে আরও জেনে নিতে পারেন যে কার্ল মার্কসের রচনায় প্রভাবিত হয়ে মার্ক্সবাদী নারীবাদের জন্য, এবং তিনি যেই সম্পদের ব্যক্তি মালিকানা তত্ত্ব দিয়ে পুরুষ নাকি মেয়েদেরকে নিজের সম্পত্তিতে পরিণত করল, আর এভাবে স্ত্রী জাতির বৈশ্বিক ঐতিহাসিক পরাজয় ঘটল পুরুষদের কাছে, এভাবে তিনি যে পুরুষতন্ত্র থিওরি আবিষ্কার করলেন এবং পুরুষদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন, সেই কার্ল মার্কসের জীবনে যেসব নারীরা ছিলেন তাদের সাথে তার আচরণ এবং সম্পর্ক কেমন ছিল। কিংবা আরও জানা যেতে পারে মাও সেতুংয়ের কথা, প্রাইভেট লাইফ অফ মাও সেতুং। সেখানে তাদের ব্যক্তিজীবনের অনেক অন্ধকার দিক উঠে এসেছে। কার্ল মার্কস তিনি নিজে কোনো কামাই রোজগার করতেন না, স্ত্রী সন্তানদেরকে ভোগান্তির মধ্যে রাখতেন। নিজের মেয়েদেরকে তিনি শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, কারণ তিনি মনে করতেন এরা শুধুমাত্র কেরানির কাজ করার যোগ্য। কার্ল মার্কস 8 বছর বয়সের একজন সেবিকা বা কাজের মেয়ে রেখেছিলেন, যাকে তিনি ব্যবহার করতেন রক্ষিতা হিসেবে, তাকে কখনো মজুরি দেননি। তার গর্ভ থেকে যে সন্তানের জন্ম হয় কখনো তার পিতৃত্বও স্বীকার করেননি। যে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য তিনি এত তৎপর, তার জীবনে যেই মেয়েটা শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে ছিল, তার সাথেই কার্ল মার্কসের কী আচরণ দেখুন। সুতরাং নারীবাদের তৈরি করা মডেল নারী এবং পুরুষের মধ্যে সম্পর্কে শুধুমাত্র বিপর্যয় ছাড়া আর কিছুই ডেকে আনছে না। মুক্তি সম্ভব নারী এবং পুরুষের মধ্যে ট্রেডিশনাল বিয়ের মডেলে। কীভাবে সম্ভব সেই সম্পর্কে আলোচনা আগামী পর্বে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015